আমাদের আজকের ক্লাসটা হবে সার্ভেইং এর দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, আমরা সার্ভেইং এর একটা প্রথম ক্লাস শুরু করেছিলাম, যারা দেখোনি তারা আগের দিনের রেকর্ডিং দেখে নেবে। আমরা তাহলে সার্ভেইং করতে করতে আমরা এসেছিলাম যে টাইপস অফ বিয়ারিং, তাই তো? বিয়ারিং এর শ্রেণীবিভাগ। বিয়ারিং এর ডেফিনেশনও আমি আগের দিন বলেছিলাম যে বিয়ারিং কাকে বলে। না, বিয়ারিং হচ্ছে কোনো একটি স্টেশন বা কোনো একটি লাইনের, অবশ্যই সেটি হরাইজন্টাল লাইন হতে হবে। সেই লাইনটি ম্যাগনেটিক যে নর্থ, সেই নর্থের সাপেক্ষে বা কোনো রেফারেন্স লাইনের সাপেক্ষে বা জিওগ্রাফিক্যাল নর্থের সাপেক্ষে, যেহেতু সবগুলোই নর্থ এই জন্য আমরা কি বলি, নর্থ লাইনের সাপেক্ষে। ঠিক আছে, নর্থ লাইনের সাপেক্ষে যে অ্যাঙ্গেল বা কোণ করে তাকেই কি বলছি, তাকেই আমরা বলছি হচ্ছে কি তোমার বিয়ারিং। এখন আমরা করছিলাম যে টাইপস অফ বিয়ারিং, কত রকমের বিয়ারিং হতে পারে। ঠিক আছে, আমরা দুটো আলোচনা করেছিলাম, দুটো বিয়ারিং আলোচনা করেছিলাম। কি কি আলোচনা করেছিলাম? যে অন দা বেসিস অফ হচ্ছে গিয়ে তোমার নর্থ লাইনের রেসপেক্টিভে, যেমন যেগুলো হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল নর্থ, ম্যাগনেটিক নর্থ, নর্থ অ্যাজিউম নর্থ। ঠিক আছে, আরেকটা কি করেছিলাম, একটা অন দা বেসিস অফ নেসেন্ট সিস্টেম, একটা হোল সার্কেল বিয়ারিং, একটা হচ্ছে কোয়াড্রেন্টাল বিয়ারিং। এখন পরীক্ষাতে কোশ্চেন হোল সার্কেল বিয়ারিং এবং কোয়াড্রেন্টাল বিয়ারিং এর কনভার্সন দেয়। কনভার্সনটা তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি, তার আগে আরো যে টাইপস গুলো আছে দুটো বেসের উপর ভিত্তি করে, দুটো শ্রেণী আছে আর কি, সেগুলো আমি একটু আলোচনা করে দিই। তারপরে ওই হোল সার্কেল থেকে কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট থেকে হোল সার্কেল কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আগের দিন আমরা দুটো পড়েছিলাম কি কি, অন দ্য বেসিস অফ, আমি আজকেও লিখে দিচ্ছি দেখো। যে চারটি মেন বিয়ারিং এর ভাগ ছিল আমার, চারটি বিয়ারিং এর ভাগ ছিল। এক নম্বর ছিল অন দ্য বেসিস অফ, অন দ্য বেসিস অফ, আমি ক্যাপিটালে লিখছি, অন দ্য বেসিস অফ রেফারেন্স ডাইরেকশন, রেফারেন্স ডাইরেকশন। দু নম্বরে কি ছিল, অন দ্য বেসিস অফ নেসেন্ট সিস্টেম। নেসেন্ট সিস্টেম এটা মানে কি? এটা মানে হচ্ছে কি বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিয়ারিং সিস্টেম পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন এখানে আমরা দুটো পড়েছিলাম কি কি, একটা হোল সার্কেল, হোল সার্কেলটা কি, হোল সার্কেলটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, আর কোয়াড্রেন্টটা কি, কোয়াড্রেন্ট হচ্ছে আমেরিকান সিস্টেম। এখন এই দুটো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। এখন দেখো এটা ছাড়াও আরো দুটো হয়। কি কি হয়? এটা ছাড়া দুটো হয় অন দ্য বেসিস অফ সার্ভেয়ার পজিশন অন লাইন। কি এটা আমি যদি লিখি, অন দি বেসিস অফ সার্ভেয়র, মানে কোন দিকে যিনি সার্ভে করছেন, ঠিক আছে, ওনার পজিশন কি রকম আছে সেই পজিশনের উপর কিন্তু বিয়ারিং ক্যালকুলেট করা হয়। আরেকটা আছে 4 নম্বরে আছে গিয়ে তোমার অন দ্য বেসিস অফ মেথড, মানে আমি কোন মেথডে করছি, অন দ্য বেসিস অফ মেথড ইউজড বলতে পারো, মেথড ইউজড। ঠিক আছে, তাহলে দেখো অন দ্য বেসিস অফ সার্ভেয়ার পজিশন অন দ্য লাইন আর অন দ্য বেসিস অফ মেথড ইউজড। এখন এই দুটো জিনিস কি? এখন আমরা প্রিজমেটিক সার্ভে করি। ঠিক আছে, প্রিজমেটিক সার্ভের ক্ষেত্রে আমরা কি করি, দুটো স্টেশন বা তিনটে স্টেশন থাকে, যেখানে হচ্ছে কি ধরো কোন একটি জায়গাতে, আমি 3 নম্বরটি আলোচনা করছি, অন দ্য বেসিস অফ সার্ভেয়ার পজিশন অফ লাইন। ঠিক আছে, এর দুটো ভাগ আছে, আমি দুটো ভাগ আগে বলে দিই তোমাদেরকে। একটা কি আছে, একটা এফবি বলা হয়, ফরওয়ার্ড বিয়ারিং, এন্ড 2 নম্বরে হচ্ছে কি বিবি। বিবি মানে হচ্ছে কি ব্যাকওয়ার্ড বিয়ারিং, মানে কোন একটি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং এবং হচ্ছে গিয়ে ব্যাকওয়ার্ড বিয়ারিং। এখন এটা কি, এটা কিভাবে হয় দেখো, ধরো এখানে একটি স্টেশন আছে এ, এখানে একটি স্টেশন আছে বি, এবং এখানে একটি স্টেশন আছে সি। তাহলে এ স্টেশন থেকে আমি মেজারমেন্ট করছি এই বি স্টেশন, এবং বি স্টেশন থেকে করছি আমি সি স্টেশনকে। এই তিনটে স্টেশনকে আমি মেজারমেন্ট করছি। ঠিক আছে, আমি সাপোজ ইনস্ট্রুমেন্ট নিচ্ছি প্রিজমেটিকের সাহায্যে আমি কিন্তু এগুলোর অ্যাঙ্গেল আমি নির্ণয় করার চেষ্টা করছি। এবার ধরো এটার আমি এইভাবে যখন খাতায় প্রেজেন্ট করবো তখন কিন্তু এইভাবে আমি দেখাতে পারবো না। ঠিক আছে, আমাকে মেজারমেন্ট বা কৌণিক অ্যাঙ্গেলটা ঠিকঠাক নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসার পর
তাহলে দেখো কি হয়েছে, আমি কি বললাম যে স্টেশন আছে এ, স্টেশন আছে বি, আর স্টেশন আছে সি। এখন আমি যখন প্রিজমেটিক কম্পাসের সাহায্যে এটা ধরো আমি দূরত্ব বা ডিস্টেন্স আমি নেব, ঠিক আছে, একটা লাইন টানবো, এ থেকে বি তে আমি একটা লাইন টানবো এবং বি থেকে সি তে একটা লাইন টানবো। দেখো কি বলেছে, অন দ্য বেসিস অফ সার্ভেয়ার পজিশন অন দ্য লাইন। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এ একটা লাইন আছে, এ একটা লাইন আছে, সুতরাং এটা এবি লাইন হয়েছে এবং এটা হচ্ছে বিসি লাইন। যদি আমি এদিক থেকে সার্ভেটা করছি, এই দিক থেকে এইদিকে দেখছি বা এদিক থেকে এদিকে মেজারমেন্ট করছি বা এখান থেকে বি থেকে সি তে মেজারমেন্ট করছি, তাহলে দেখো এ বি যে হয়েছে লাইনটা, এটা হচ্ছে কি তোমার ফরওয়ার্ড বেয়ারিং। এ স্টেশনের এ বি লাইনটা হচ্ছে কি তোমার ফরওয়ার্ড সার্ভেইং। এখন এ বি লাইনটার বিয়ারিং কত হবে বা বিসি লাইনটার বিয়ারিং কত হবে? এখন ঠিক উল্টো ভাবে বি থেকে এ তে যদি দেখি, বি থেকে এ তে যদি দেখি তখন সেটা হবে ব্যাক বিয়ারিং, এবং সি থেকে বি এর দিকে যদি দেখি তখন সেটি হবে ব্যাক বিয়ারিং। এখন এই বিয়ারিংটি কিভাবে নির্ণয় করতে হয় বা কত হয় বিয়ারিং? এখন প্রথমে মনে রাখবে যে এফবির ক্ষেত্রে যেদিকে সার্ভে করা হচ্ছে, এফবির ক্ষেত্রে বা ফরওয়ার্ড বিয়ারিং এর ক্ষেত্রে যে দিক থেকে সার্ভে হয়, আমি এদিকে লিখছি যে দিক থেকে সার্ভে হয়, যে দিক থেকে সার্ভে করা হয়, সার্ভে করা হয় সেটা হচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বিয়ারিং। যেমন এ থেকে বি এর দিকে সার্ভে হচ্ছে, সুতরাং আমরা এবি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এবং অবশ্যই এবি লাইনের যে আমরা বিয়ারিংটা ক্যালকুলেট করব বা নির্ণয় করব, সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে ম্যাগনেটিক যে নর্থ, সেই ম্যাগনেটিক নর্থের রেসপেক্টিভে করা হবে। ঠিক আছে, আমি ধরলাম আমার ম্যাগনেটিক নর্থ এইভাবে আছে, এখানে এইভাবে আছে, ম্যাগনেটিক নর্থ এইভাবে আছে, এদিকে ম্যাগনেটিক নর্থ এদিকে আছে, এবং এখানে এইভাবে ম্যাগনেটিক নর্থ আছে। তিনটেতে আমি ম্যাগনেটিক নর্থ টেনে নিলাম। এগুলো প্রসেস গুলো আছে যখন প্র্যাকটিক্যালে তোমার করো খাতায় কলমে, তখন হচ্ছে এগুলো ইয়ে সাহায্যে টানতে হয়, সেট সাহায্যে টানতে হয় প্রত্যেকটার প্যারালালে। এখন হচ্ছে গিয়ে এই যে এ থেকে বি তে আমি যখন দেখছি, এ থেকে বি তে যখন দেখছি, তখন এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এই নর্থ লাইনের রেসপেক্টিভে আমি এখানে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা যেটা পাচ্ছি সেটা হবে এফ বি। একটা থিটা সামথিং পেলাম, এটা হবে এফ বি। তাহলে এবি লাইনের ফোর বিয়ারিং হবে এই যে তোমার এই অ্যাঙ্গেলটা, এই যে নর্থ ম্যাগনেটিক যে নর্থ আছে সেই ম্যাগনেটিক নর্থের সাপেক্ষে। সেম ওয়েতে বিসি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং হবে, এটা এটা হবে ফরওয়ার্ড বিয়ারিং বিসি। ঠিক আছে, বি এবং সি, বিসি লাইনের হবে গিয়ে তোমার এটা এফ বি হবে, এফ বি থিটা টু, ধরো থিটা টু হয়েছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে তাহলে এটা গেল এফ বি। ঠিক আছে, তাহলে এফবি নিয়ে তিনটে বৈশিষ্ট্য আমি বললাম কি কি, যেদিকে সার্ভে করা হচ্ছে সেদিকটাই, এবং যে লাইনটাকে তোমার হচ্ছে গিয়ে লাইনটার ফরওয়ার্ড বিয়ারিং ক্যালকুলেট করা হবে সেটা এ এবং বি কে নির্দেশ করছে, এবং এই এ বি লাইনের যে তোমার বিয়ারিং সেটা ম্যাগনেটিক যে নর্থ, সে ম্যাগনেটিক নর্থের রেসপেক্টিভ হয়। এগুলো এই কারণেই বলছি কারণ এগুলো থেকে স্টেটমেন্ট অনেক সময় চলে আসে কোশ্চেন। ঠিক আছে, এখন ব্যাক বিয়ারিং কোনটা হবে? এটা গেল এফবি। ঠিক আছে, এখন ব্যাক বিয়ারিং জিনিসটা কি? ব্যাক বিয়ারিং মানে হচ্ছে কি, যখন আমরা বি এবং এই যে বি এবং এ লাইনটা আছে, এটা তো এ বি, এটা তোমার বি এ, বি এ লাইনটার যখন আমরা অ্যাঙ্গেল নির্ণয় করব, তখন যে বিয়ারিংটা হবে সেই বিয়ারিংটা হবে গিয়ে তোমার ব্যাক বিয়ারিং। এটা কোনটা হবে? এটা ধরো আমি তো এই লাইনটার এইটার আমি কোনটা পেয়েছি, এই কোনটা পেয়েছি, এই কোনটা পেয়েছি, এই কোনটা দুটো সমান হবে, কিন্তু পাইনি কতটা, পাইনি হচ্ছে এই পুরোটা পাইনি, এই পুরোটা পাইনি। এটা পেয়েছি তো, এটা পেয়েছি, পাইনি কোনটা, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা পুরোটা পাইনি। ঠিক আছে, সুতরাং এইখান থেকে এই অ্যাঙ্গেলটা এটা থাকছে, সেটা হবে গিয়ে তোমার পুরোটাই ব্যাক বিয়ারিং। তাহলে জিনিসটা দেখো কি হচ্ছে, আমরা তো এই অ্যাঙ্গেলটা পেয়েছি, এখানে এই অ্যাঙ্গেলটা বোথ সেম হবে। ঠিক আছে, যেটা পাইনি সেটা হচ্ছে পুরোটা হচ্ছে কি এইটা পেয়েছি, বাকি আছে এইটা, সুতরাং বাকিটা হবে গিয়ে এই বি এবং এ লাইনের ব্যাক বিয়ারিং। ঠিক আছে, এখানে আরেকটা কেচি পয়েন্ট আছে কি ব্যাক বিয়ারিং এর ক্ষেত্রে মনে রাখবে, বিবির ক্ষেত্রে মনে রাখবে কি না, বিবির ক্ষেত্রে মনে রাখবে যে এখানে সব সময় ব্যাক বিয়ারিং এবং ফোর বিয়ারিং এর ডিফারেন্সটা এফ বি এবং বিবির যে পার্থক্য, এবং বিবির যে পার্থক্য, সেটি কত? পার্থক্য হবে কত? পার্থক্য সর্বদাই 180 ডিগ্রি। তাহলে কোশ্চেনে আসতেই পারে, এখন পরীক্ষাতেও দিয়ে দেয় যে এফবি এবং বিবির পার্থক্য কত, 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রি দিয়ে আমরা কিন্তু ব্যাক বিয়ারিং এবং ফোর বিয়ারিং বের করতে পারি।
ব্যাপারটা বুঝতে পারলে কি হলো? এইবারে দেখো তোমাদেরকে আমি একটা এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, পরীক্ষাতে আসতে পারে। যে দেওয়া আছে কোন একটি লাইনের, ধরো এবি লাইনে দেওয়া আছে যে এবি লাইনের, এই যে এবি লাইনটি আছে, এই লাইনের তোমার হচ্ছে গিয়ে এফবি হচ্ছে 217°45' যদি হয়, তাহলে তাহলে বিবি কত হবে? বিবি কত হবে বি এ লাইনের? তাহলে সিম্পলি তোমরা কি করবে? আচ্ছা, তারও আগে বলে রাখি, এটারও দুটো মেথড আছে, ব্যাক বিয়ারিং এবং ফর বিয়ারিং নির্ণয়েরও কিন্তু মেথড আছে দুটো। কি না, মেথড আছে গিয়ে একটা আছে হোল সার্কেল বিয়ারিং, আর একটা আছে কোয়াড্রেন্টাল বিয়ারিং বা কোয়াড্রেন্ট বিয়ারিং। আমি এটা প্রথমে দেখাচ্ছি হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে। হোল সার্কেল বিয়ারিং এ তোমাকে দেওয়া আছে, হোল সার্কেল মানে তোমার টোটালটা দেওয়া থাকবে, মানে এই দেখো হোল সার্কেল মানে পুরোটাকে একটা সার্কেল হিসেবে ধরে নেওয়া। একটা সার্কেল সমান আমরা কি জানি? একটা সার্কেল সমান আমরা জানি 360°। তাহলে মানগুলো যদি 217 থাকে, 270 থাকে, তাহলে বুঝবে যে এটা হোল সার্কেল বিয়ারিং এ আছে। আর কোয়াড্রেন্ট মানে অবশ্যই তোমাকে সেখানে মেনশন করে দেবে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। কিন্তু হোল সার্কেলে কি হবে? এগুলো মেনশন করা থাকবে না। ঠিক আছে, এটা যদি 90° থাকতো, শুধু 90°, তাহলে জানতো এটা হোল সার্কেল বিয়ারিং। কিন্তু যদি বলা থাকতো এটা নর্থ 90° ইস্ট, তাহলে এটা কোয়াড্রেন্টাল বিয়ারিং হতো। এই জিনিসটা মাথায় রাখবে যে হোল সার্কেলের ক্ষেত্রে নর্থ ইস্ট এসব ডাইরেকশনটা থাকবে না, কিন্তু কোয়াড্রেন্টাল বিয়ারিং এ এরকম নর্থ, যে ডাইরেকশনটা নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এগুলো কিন্তু মেনশন থাকবে। তাহলে যে কোশ্চেনটা দেখো আছে, এটা হোল সার্কেল বিয়ারিং এ দেওয়া আছে যে 217 যদি এফবি হয়, তাহলে বিবি কত হবে এ লাইনে। তাহলে এখানে দেখো বলা আছে যে এফবি এবং বিবির, হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে এফবি এবং বিবির ক্ষেত্রে সর্বদাই পার্থক্য হবে 180°। সিম্পলি কিছু করার দরকার নেই, এখানে যদি বিবি বলে দেয় যে বিবি হবে যে এফবি মাইনাস হচ্ছে কি 180°। ঠিক আছে, তাহলে যদি করো এফবি কত বলা আছে এখানে? এফবি বলা আছে 217°45' মাইনাস কত হচ্ছে? মাইনাস 180°। তাহলে এটা কত বেরোচ্ছে? বিবি বিবি হচ্ছে 37°45'। তাই তো, 37°45' অ্যান্সার হবে। এখন এটা যদি উল্টে দিয়ে দেয়, উল্টে যদি দিয়ে দেয় যদি বিবি বলে দেয় যে কোনো একটি লাইনের বিবি মানে ব্যাক বিয়ারিং হচ্ছে 37°45'। দেখো এখানে কিন্তু মেনশন করা নেই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এসব কিছু মেনশন করা আছে কি? তার মানে এটা দেওয়া আছে হোল সার্কেল বিয়ারিং এ। যদি বলে দেয় বিবি হচ্ছে গিয়ে 37°45', তাহলে ওই লাইনটার এফবি কত হবে? ওই লাইনটার ফরওয়ার্ড বিয়ারিং কত হবে? সিম্পলি কিছু করতে হবে না, কি করবে? 37°45' সাথে তোমরা সিম্পলি 180° যোগ করে দেবে। সুতরাং কত আসবে দেখবে? এই যে এটা 217°45' কিন্তু আনসার আসবে। ঠিক আছে, এগুলো কিন্তু যেহেতু মুখে মুখে হয়, সুতরাং এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করলাম? এটা আমরা করলাম হোল সার্কেল বিয়ারিং এ। এখন আমরা করব কোয়াড্রেন্টাল বিয়ারিং এ কিভাবে ব্যাক বিয়ারিং এবং ফর বিয়ারিং নির্ণয় করা হয়। মনে রাখবে, কোয়াড্রেন্ট বিয়ারিং সিস্টেমে এফবি এবং বিবি, কি বলছি, কিউবি সিস্টেমে, কোয়াড্রেন্ট বিয়ারিং সিস্টেমে এফবি এবং বিবি দুটোই সেম হবে, নিউমেরিক্যালি সেম হবে। কিভাবে নিউমেরিক্যালি কিভাবে সেম হবে? ধরো যদি থাকে 10°, সুতরাং সমান হবে 10°। তাহলে কি চেঞ্জ হচ্ছে এখানে? এখানে শুধুমাত্র চেঞ্জ হবে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। যদি নর্থ থাকে, আমি দেখাচ্ছি, যদি নর্থ থাকে তাহলে সেটা সাউথ হবে, যদি ইস্ট থাকে সেটা ওয়েস্ট হবে। এবার ধরো কোয়াড্রেন্ট সিস্টেমে বলে দিল যে কোনো একটি লাইনের ফরওয়ার্ড বিয়ারিং হচ্ছে গিয়ে তোমার এফবি সমান হচ্ছে গিয়ে নর্থ 45° ইস্ট যদি হয় কোনো একটি লাইনের বা এই লাইনটার, তাহলে এই লাইনটারই ব্যাক বিয়ারিং কত হবে? তার মানে তোমাকে দেখতে হবে যে এটা কোন ইয়েতে আছে। প্রথমে দেখে নিলে তুমি এটা যে আমার কোয়াড্রেন্টাল বিয়ারিং সিস্টেমে আছে, সুতরাং কি করবে? সিম্পলি কি করবে? ব্যাক বিয়ারিং এ রিভার্স করে দেবে, ডাইরেকশন গুলো রিভার্স করে দেবে। ডাইরেকশন রিভার্স করলে কি হবে? নর্থের জায়গায় কি হবে বলেছি? সাউথ হবে। আর এই যে সংখ্যাটা নিউমেরিক্যালি, এই সংখ্যাটা সেমই থাকবে। এটা কত? 45° হবে। ঠিক আছে, ইস্টের জায়গায় কি করবে? ইস্টের জায়গায় আবার রিভার্স করে দেবে, ওয়েস্ট করে দেবে। এটা হয়ে গেল অ্যান্সার।
ঠিক আছে, শুধুমাত্র এই ডাইরেকশন গুলো নর্থ সাউথ এগুলোকে রিভার্স করতে হবে, মানে বিপরীত গুলো বসাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার ব্যাক বিয়ারিং এবং ফোর বিয়ারিং নির্ণয় করার কৌশল। দেখো আরেকটা আছে অন দ্য বেসিস অফ মেথড ইউজড। ঠিক আছে, অন দ্য বেসিস অফ মেথড ইউজড এটা কি? তাহলে অন দ্য বেসিস অফ, এটা দুই রকম আছে এখানেও। ঠিক আছে, অন দ্য বেসিস অফ basis of method used, on the basis of method used এখানে কি, এখানে দুটো আছে, একটা হচ্ছে অবজার্ভড বিয়ারিং, মানে যেটা অবজার্ভ করা হচ্ছে, অবজার্ভড বিয়ারিং, এন্ড সেকেন্ড হচ্ছে কি তোমার ক্যালকুলেটেড বিয়ারিং। অবজার্ভ বিয়ারিংটা কি? অবজার্ভড মানে যখন তুমি প্রিজমেটিক কম্পাসের সাহায্যে, অবজার্ভের ক্ষেত্রে কি হচ্ছে, যখন তুমি প্রিজমেটিক কম্পাসের সাহায্যে যে সার্ভে অঞ্চলটার যে বিয়ারিং নির্ণয় করছো, মানে এখানে ইনস্ট্রুমেন্টের সাহায্যে তুমি যখন কোনো একটি অঞ্চলের বিয়ারিং নির্ণয় করছো তখন সেটাকে বলা হয় অবজার্ভড বিয়ারিং। আর ক্যালকুলেটেডটা কি, যখন তুমি এখানে অবজার্ভ করা বিয়ারিং গুলোকে নিয়ে এসে, ঠিক আছে, নিয়ে এসে এবং রেফারেন্স লাইনের সাপেক্ষে তুমি যখন কোনো একটি অঞ্চলের বিয়ারিংটা ক্যালকুলেশন করছো। কিন্তু আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, কি রকম, তুমি এফবিটা নিয়ে আসলে, ফোর বিয়ারিংটা নিয়ে আসলে, ফোর বিয়ারিং এখানে কি হলো, ফোর বিয়ারিং এখানে হলো অবজার্ভ বিয়ারিং। ঠিক আছে, অবজার্ভ, তুমি অবজার্ভ প্রিজমেটিক কম্পাস সাহায্যে অবজার্ভ করে নিয়ে আসলে। ঠিক আছে, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি। এবারে কি হচ্ছে, এবার তুমি ক্যালকুলেশন করছো বিবির ব্যাক বিয়ারিং এর। সুতরাং এই যে ব্যাক বিয়ারিংটা তুমি ক্যালকুলেট করছো, এটাকে হচ্ছে কি ক্যালকুলেটেড বিয়ারিং বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল অন দ্য বেসিস অফ মেথড। এগুলোর থেকে সেইভাবে আর কিছু কোশ্চেন আসার নেই এখান থেকে যদি করে শুধুমাত্রই তোমার ডেফিনেশন গুলো দিতে পারে এবং কোনটা কি বলতে পারে। ঠিক আছে, এইবারে দেখো আমরা যেটা আগে ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে কি তোমার নেশন সিস্টেমে যে কনভার্সন গুলো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কনভার্সন গুলো আছে, সেই কনভার্সন ফর্মুলা গুলো একটু লিখে নেবে, তাহলে কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কনভার্সন বিয়ারিং করব। এটা বিয়ারিং এর টাইপস গুলো শেষ হলো, চার ধরনের মেন আর কি। তাহলে করবে কনভার্সন অফ বিয়ারিং, হয়েছে? কনভার্সন অফ বিয়ারিং আমি প্রথমে দেখাচ্ছি হোল সার্কেল বিয়ারিং থেকে কোয়াড্রেন্টাল বিয়ারিং এর। ঠিক আছে, তাহলে এখানে তুমি করবে, আচ্ছা সুন্দরভাবে করবে। দেখো এটা হোল লিখবে, হোল সার্কেল বিয়ারিং, এদিকে লিখবে, এখানে লিখবে কনভার্সন ফর্মুলা, এদিকে রাখবে সলিউশন, এদিকে লিখবে ডাইরেকশন, যে ডাইরেকশনটা হবে সেটা কি, ডাইরেকশনটা দিতেও পারো এবং নাও দিতে পারো। এখানে লিখবে শুধু, ওটা লেখার দরকার নেই, লিখবে কিউ বি, কোয়াড্রেন্টাল বিয়ারিং, মানে যেটা হলো। এবার আমি কিছু ডাটা নিয়ে নিচ্ছি। ডাটা ধরো আমি এখানে নিয়ে নিচ্ছি, ডাটাগুলো আমার ক্যালকুলেট করা আছে। ধরো 85°30' ইস্ট, এটা একটা নিলাম। 145°15' ইস্ট, 205°13' ইস্ট নয়, সরি, 85°30', 145°15', 205°13', এবং লাস্ট ওয়ান ইজ 310°। এন্ড কনভার্সন ফর্মুলা কি লিখবে, প্রথমটা যেটা থাকবে, আমি কি বলেছি, হোল সার্কেল বিয়ারিং এ কোনো ডাইরেকশন দেওয়া থাকবে না, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, শুধুমাত্র নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো কিন্তু লেখা থাকবে। তাহলে এখানে কনভার্সন ফার্স্ট যে তোমার ব্লকটা থাকবে, সেই ব্লকের ফর্মুলা হচ্ছে যে কিউবি সমান WCB। ঠিক আছে, সেকেন্ডটা কি হবে, যে কিউবি সমান 180° মাইনাস WCB। দেন হবে গিয়ে তোমার কিউবি সমান WCB মাইনাস 180°, and last one is QB সমান 360° মাইনাস WCB। তাহলে এই ফর্মুলাতে তুমি যদি এই ডিজিট গুলোকে বা এই সংখ্যাগুলোকে ফেলে দেয়, তাহলে কিন্তু সলিউশন চলে আসবে। তাহলে দেখো প্রথমেরটার ক্ষেত্রে কি হবে,
প্রথমেরটার ক্ষেত্রে তার মানে কি আমরা সবসময় মেজারমেন্ট করি কিভাবে, আমি যদি এটা ধরে নিই, এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, হোল সার্কেলে কি হয়, হোল সার্কেলে পুরোটাই হচ্ছে কি এইভাবে ক্যালকুলেশন হয়। তোমার হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ক্লকওয়াইজ, ঠিক আছে, ক্লকওয়াইজ হয়, কিন্তু প্রত্যেকটা ডাইরেকশন ক্লকওয়াইজই হয়। এইবারে কিভাবে হয় দেখো, এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা পুরোটাই যদি সার্কেল ধরি তখন 360 ডিগ্রি হয়। তাহলে প্রথমে বলা আছে যে কিউবি, এবং যদি এগুলো যে কোয়াড্রেন্টে ভাগ করা আছে, এটা হবে 0, এটা হবে 0, ঠিক আছে, তারপরে এটা হবে 90, সরি এটা হবে 90, এটা হবে 90, ঠিক আছে। এর মেজারমেন্টটা কিভাবে হবে, এটা হচ্ছে কি তোমার নর্থ ইস্ট পড়বে, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা হচ্ছে গিয়ে তোমার সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এইবার সলিউশন কি বলা আছে দেখো, সলিউশনে প্রথম আমার যে গ্রিডটা পড়বে, এই গ্রিডকে আমরা ক্যালকুলেশন এইভাবে করি। প্রথমে কি পড়ে, প্রথম এটা, প্রথমটা হচ্ছে সুবিধা, যদি দেখো যে 85 ডিগ্রি 30 মিনিট হোল সার্কেল বিয়ারিং, বা যে কোনো ডিজিট এরকম দেওয়া আছে, বা নিউমেরিক্যাল ভ্যালু এইভাবে দেওয়া আছে, যে কোনো, তোমার যদি বলে কিউবিতে কনভার্ট করো, তাহলে সমান সমান এটি লিখে দেবে। সমান সমান এটিতে লিখলে হবে না, এখানে ডাইরেকশন লিখতে হবে। তাহলে আমরা জানি যে ফার্স্ট গ্রিডে কোনটা পড়বে, এই 85 ডিগ্রি যে 30 মিনিটে, সেটা কোথায় পড়বে, 85 ডিগ্রি 30 মিনিটটা পড়বে এখানের কোন একটা জায়গাতে পড়বে। সুতরাং এখানে ডাইরেকশনটা কি, এখানে নর্থ আছে, এখানে ইস্ট আছে, তাহলে নর্থ ইস্টে পড়বে। তাহলে এখানে সলিউশনে তুমি লিখবে, যেটা আমরা জানি যে 85 ডিগ্রি 30 মিনিট সমান সমান কি হবে, 85 ডিগ্রি 30 মিনিট, একই ভ্যালু হবে। এবং কিউবিতে তোমাকে এখানে লিখতে হবে নর্থ, নর্থ লিখতে হবে 85 ডিগ্রি 30 মিনিট, ইস্ট লিখতে হবে নর্থ ইস্ট, এই যে এই ব্লকটাতে পড়বে, এই ব্লকটাতে পড়বে। এটা হচ্ছে কি আনসার, প্রথমেরটা হয়ে গেল। দ্বিতীয়টা কি বলেছে দেখো, 145 ডিগ্রি 15 মিনিট, ফর্মুলা কি, কনভার্সন ফর্মুলা কি না, 180 ডিগ্রি মাইনাস WCB। তাহলে 180 ডিগ্রি কেন হচ্ছে গিয়ে, এখানে 90 এবং এখানে 90, দুটো 90 মিলিয়ে কত হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি। এখন 90 90 180 ডিগ্রি হলো, যেহেতু 180 ডিগ্রির পার্থক্য আসছে, ওই জন্য কি করতে হবে আমাকে, ওই জন্য এখানে আমাকে করতে হবে যে 180 ডিগ্রির সাথে আমাকে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে কিউবিতে করো, কিউবিতে আমি যদি করি তাহলে কি হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস WCB, হোল সার্কেল বিয়ারিং এর মান কত আছে, 145 ডিগ্রি 15 মিনিট। তাহলে 145 ডিগ্রি 15 মিনিট যদি করো কত হবে এটা, এটা এখানে আমি লিখছি, এটা হবে 34 ডিগ্রি 45 মিনিট, সমান দিয়ে লিখবে, সমান 34 ডিগ্রি 45 মিনিট। যদি এটা এখানে লিখো ডাইরেকশন, তাহলে ডাইরেকশন কোন ঘরটায় পড়বে না, এটাতে পড়বে। এটা কোন ঘর, এটা হচ্ছে সাউথ ইস্ট, তাহলে আমি এখানে লিখবো সাউথ 34 ডিগ্রি 45 মিনিট ইস্টে পড়বে। এই যে ইয়েটা, এইটা মনে রাখবে, এটা এটা মনে রাখলেই সব হয়ে যাবে। এইটা হয়েছে। তারপরটা দেখো কি আছে, তারপরে আছে 205 ডিগ্রি 13 মিনিট, 205 ডিগ্রি 13 মিনিট। তার মানে 205 কোথায় পড়তে পারে, আমি যদি এটা 90 হয়, এটা 90 হয়, এটা 90 হয়, তার মানে 180 পরেই পড়বে এখানে, তাহলে এখানে 180 পরেই পড়বে, ঠিক আছে, 180 পড়বে, তার মানে এই ঘরটাতে পড়বে 205, মানে এই কোয়াড্রেন্টে পড়বে, যেটা সাউথ ওয়েস্ট যে কোয়াড্রেন্ট বা গ্রিড, সাউথ ওয়েস্ট যে গ্রিড বা সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্টে তাহলে পড়বে। এটার ফর্মুলা কি, কনভার্সন। এটা WCB, এখানে কেন বলা হচ্ছে, এখানে WCBর মান হচ্ছে গিয়ে 205 ডিগ্রি, এখানে WCBর মান কোয়াড্রেন্টের থেকে বড় হবে, সুতরাং WCBর মান হচ্ছে 205। তাহলে সিম্পলি কি করবে, আমি আর কিউটা লিখছি না, 205 ডিগ্রি লিখবে, 205 ডিগ্রি মাইনাস লিখবে 180 ডিগ্রি, তাহলে কত হবে, তাহলে দেখা হবে 25 ডিগ্রি 13 মিনিট হবে, 25 ডিগ্রি 13 মিনিট, 25 ডিগ্রি 13 মিনিট। তাহলে এখানে কোন গ্রিডে পড়ছে, এটা এখানে কি করবে, এখানে সাউথ 25 ডিগ্রি 13 মিনিট ওয়েস্ট লিখবে, তাহলে হয়ে গেল, হয়েছে। এইবারে কি আছে দেখো, এইবারে আছে লাস্ট যে আছে 310 ডিগ্রি, যেটা আছে লাস্ট কত আছে 310 ডিগ্রি। তাহলে 310 ডিগ্রি যেটা আছে, ঠিক আছে, 310টা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার কি হবে, এটা কিউবিতে কি হবে, কিউবিতে যদি আমি লিখি তাহলে 310-এর সাথে মাইনাস হবে, তাহলে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে গিয়ে 310 ডিগ্রি। তাহলে আমি এখানে অ্যান্সার কত বেরোচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটা কোন ঘরটাই পড়বে, এই গ্রিডটাতে পড়বে। এই গ্রিডটা কত আছে, এই গ্রিডটা আছে গিয়ে নর্থ ওয়েস্ট গ্রিড আছে,
সুতরাং এটা নর্থ যে ওয়েস্ট গ্রিড সেই নর্থ ওয়েস্ট গ্রিডে পড়বে। এটা কত হবে? এটা নর্থ 50 ডিগ্রি, নর্থ 50 ডিগ্রি, 50 ডিগ্রি, শুধু 50 ডিগ্রি বেরিয়েছে, 50 ডিগ্রি ওয়েস্ট। এটা নর্থ 50 ডিগ্রি ওয়েস্ট। এটা গেল হচ্ছে কি WCB থেকে, হোল সার্কেল বিয়ারিং থেকে। হোল সার্কেল মানে হচ্ছে পুরোটাকে 360 ডিগ্রি ধরা হয়। WCB তে কি হয়? WCB তে হোল সার্কেল বিয়ারিং এ 360 ডিগ্রি ধরা হচ্ছে। এবং কোয়াড্রেন্টাল বিয়ারিং এ কি, এখানে প্রত্যেকটা 90 ডিগ্রি করে ধরা হচ্ছে এবং প্রত্যেকটির আলাদা আলাদা কিন্তু গ্রিড আছে। ঠিক আছে, এই ফর্মুলাটা দেখবে নোটসেও আছে, চিন্তা করার কোনো কারণ নেই, নোটসেও কিন্তু এই ফর্মুলাটা দেওয়া আছে, যতদূর আমার মনে পড়ছে নোটসে কিন্তু এই ফর্মুলাটা দেওয়া আছে। এইটা মনে রাখবে, এই কনভার্সন যে ফর্মুলা, সেই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই কিন্তু হবে। এই যে কিউবি, প্রথমটা মনে রাখা সহজ, প্রথমটা সমান সমান হবে, দ্বিতীয়টা এবং তৃতীয়টার সাথে কি হবে, যদি হোল সার্কেলে থাকে দুটোই 180 দিয়ে মাইনাস হবে। ঠিক আছে, দুটোই 180 দিয়ে মাইনাস হবে। আচ্ছা, নোটসে নেই, তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও আর কি, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, বাড়িতে ভালো করে লিখে নেবে। তাহলে দেখো, এটা গেল হোল সার্কেল বিয়ারিং থেকে হচ্ছে কি তোমার কোয়াড্রেন্টাল যে বিয়ারিং, সে কোয়াড্রেন্টাল বিয়ারিং। এবারে আমরা রিভার্সটা করব। রিভার্সটা কি করব? রিভার্সটা করব কোয়াড্রেন্টাল যে বিয়ারিং, সেই কোয়াড্রেন্টাল বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং। ঠিক আছে, তাহলে কোয়াড্রেন্টাল বিয়ারিং থেকে আমরা করব হোল সার্কেল বিয়ারিং। সেম টু সেম আমরা একটা ইয়ে করে নেব, ছক করে নেব। প্রথমেই লিখবো হচ্ছে কি তোমার, যেহেতু আমরা কিউবি এখানে লিখবো, প্রথমেই আমাদেরকে লিখতে হবে কিউবি কোয়াড্রেন্টাল বিয়ারিং, তারপরে লিখবে কনভার্সন ফর্মুলা, তারপরে লিখবে হচ্ছে সলিউশন, এন্ড দেন লিখবে WCB যে মানটা বেরোবে হোল সার্কেল বিয়ারিং, সেই মানটা লিখতে হবে। ঠিক আছে, এইবারে আমি কিছু ডাটা এখানে নিয়ে নিচ্ছি। দেখো, কিউবিতে 1 নম্বরে আমি একটা ডাটা নিচ্ছি, সেটা হচ্ছে কি, এখানে কি বলেছি, কিউবিতে সবসময় ডাইরেকশন বলা থাকবে। আমি লিখছি নর্থ 75 ডিগ্রি 48 মিনিট ইস্ট, হয়েছে। 2 নম্বরে আরেকটা নিলাম, এটা পরপর যেহেতু আসবে। তারপর হচ্ছে সাউথ 40 ডিগ্রি ইস্ট। 3 নম্বরে আমি ডাটা নিচ্ছি সাউথ 13 ডিগ্রি 20 মিনিট ওয়েস্ট, এন্ড লাস্ট ওয়ান ইজ নর্থ 50 ডিগ্রি 15 মিনিট ওয়েস্ট। তাহলে ডাটাগুলো তুমি দেখে বুঝতেই পারছো, ডাটাগুলো তোমার হচ্ছে গিয়ে ক্লক ওয়াইজ নেওয়া হচ্ছে ডাটাগুলো, তার মানে আমি ডাইরেকশনটা আমার ঠিকই আছে। কনভার্সন ফর্মুলা আগেরটার ক্ষেত্রে যেমন করেছিলাম WCB সমান সমান কিউবি, এক্ষেত্রেও ঠিক তাই হবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে WCB আমাকে ক্যালকুলেশন করতে দিয়েছে, তাহলে আমি লিখবো WCB সমান সমান কিউবি বা কোয়াড্রেন্টাল বিয়ারিং। তার মানে এখানে যে মানটি থাকবে এই মানটি হবে কোয়াড্রেন্টাল বিয়ারিং, শুধুমাত্র আমি এই ডাইরেকশন গুলি লিখবো না। তাহলে সলিউশনে আমার কি হবে, সলিউশনে এটা সমান সমান বলেছে, তাহলে এটি সমান এটি আমি লিখতে পারি। তাহলে এটি সমান এটা লিখো, যে আমাকে লিখতে হবে 75 ডিগ্রি 48 মিনিট সমান সমান 75 ডিগ্রি 48 মিনিট। এখন ডাইরেকশনটা কোনটা হবে, ডাইরেকশন কোনটা হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে ডাইরেকশন এই গ্রিড দিতে হবে, এই গ্রিড দিতে হবে। এই গ্রিড দিতে যদি হয় তাহলে এটি হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশন। সুতরাং এটাকে আমি গ্রিডটা তখন হচ্ছে ডাইরেকশনটা কিন্তু তুলে দেব। কারণ কেন, কারণ হোল সার্কেল বিয়ারিং এ তোমার আমাকে গ্রিড ধরা হয় না, তাহলে শুধুমাত্র আমি এখানে লিখে দেবো 75 ডিগ্রি 48 মিনিট। ঠিক আছে, এটা প্রথমেরটা। আর দ্বিতীয়টা কি হবে, দ্বিতীয়টা মনে রাখবে WCB হোল সার্কেল বিয়ারিং সমান 180 ডিগ্রি মাইনাস কিউবি। তার মানে 180 ডিগ্রির সাথে আমাকে বিয়োগ করতে হবে কোয়াড্রেন্টাল যে বিয়ারিং, সেটা যেটা থাকবে সেটা। সেকেন্ডে কি হবে, সেকেন্ডটা আবার লিখবে WCB সমান 180 ডিগ্রি প্লাস, এটা মনে রাখবে যে শুধুমাত্র একটাতে প্লাস করতে হবে কিউবি। ঠিক আছে, প্লাস করতে হবে। আর লাস্ট ওয়ানটা কি হবে, WCB সমান সমান 360 ডিগ্রি মাইনাস হচ্ছে কি কোয়াড্রেন্টাল বিয়ারিং।
এইবারে দেখো কি হয়েছে, সেকেন্ড হচ্ছে গিয়ে সাউথ 40 ডিগ্রি ইস্ট, মানে সাউথ 40 ডিগ্রি ইস্ট, তার মানে এটা, এটার ক্ষেত্রে কি ফর্মুলা বলা আছে, এটার ক্ষেত্রে ফর্মুলা বলা আছে এটা 180 ডিগ্রি মাইনাস কিউবি, 180 ডিগ্রি মাইনাস কিউবি। তাহলে আমি 180 ডিগ্রি মাইনাস কিউবি করি, তাহলে কত হবে, এখানে আমি যদি লিখি 180 ডিগ্রি মাইনাস কিউবি কত আছে 40 ডিগ্রি, এখানে আমি মাইনাস করার সময় শুধু 40 ডিগ্রিটা লিখবো, তাহলে কত হবে, তাহলে এটা আমার হবে সমান 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি আমি এখানে কোয়াড্রেন্ট হোল সার্কেল বিয়ারিং এ লিখে দেবো 140 ডিগ্রি হয়েছে। পরেরটা দেখো কি আছে 13 ডিগ্রি, পরেরটা, পরেরটা মনে রাখবে, পরেরটা এরকম সব সময় হচ্ছে কি, যদি সাউথ ওয়েস্ট থাকে, মনে রাখবে এটা, যদি সাউথ ওয়েস্ট থাকে, সাউথ ওয়েস্ট যদি থাকে তাহলে হচ্ছে কি শুধুমাত্র 180-র সাথে যোগ করবে। সাউথ ওয়েস্ট যদি কোয়াড্রেন্টাল বিয়ারিং এ সাউথ ওয়েস্ট যাই থাকুক কেন, সেই যে সংখ্যাটি, সেই সংখ্যাটি 180 ডিগ্রির সাথে যোগ করবে। বাকিগুলি, বাকি লাস্টেরটির ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে কি 360-এর সাথে আমরা আগেও বিয়োগ করেছিলাম, এই দুটো 180-র সাথে বিয়োগ করেছিলাম। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কোয়াড্রেন্টাল বিয়ারিং এ যখন এই 180টা থাকবে তখন এটা শুধু যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 13 ডিগ্রি 20 মিনিট, তাহলে কত হবে 180 ডিগ্রি প্লাস 13 ডিগ্রি 20 মিনিট, এটা করলে কত হবে, না এটার দিক দিয়ে 13 ডিগ্রি মানে 1 ডিগ্রি হচ্ছে কি তোমার হচ্ছে 193 ডিগ্রি, 193 ডিগ্রি 20 মিনিট। তাহলে এটা এখানে লিখবে যে 193 ডিগ্রি 20 মিনিট হয়েছে। এইবারে দেখো লাস্টেরটা আছে, লাস্টেরটা সবার ক্ষেত্রে একই, আগেরটার ক্ষেত্রেও একই ছিল, 360-এর সাথে আমরা বিয়োগ করতাম। ঠিক আছে, এক্ষেত্রেও আমাকে তাই করতে হবে, এক্ষেত্রে 360-এর সাথে আমাকে কিন্তু বিয়োগ করতে হবে। কত আছে, নর্থ 50 ডিগ্রি 15 মিনিট, তাহলে বিয়োগ করো, এখানে বিয়োগ করলে কত হবে 360 ডিগ্রি সাথে মাইনাস 50 ডিগ্রি 15 মিনিট যদি আমরা বিয়োগ করি সমান আসবে 309 ডিগ্রি 45 মিনিট। ঠিক আছে, 309 ডিগ্রি 45 মিনিট আমার কিন্তু অ্যান্সার আসবে। সুতরাং এটা আমি লিখে দেবো যে 309 ডিগ্রি 45 মিনিট, এটা হচ্ছে অ্যান্সার। সুতরাং এই ফর্মুলাটা শুধুমাত্র এটা মনে রাখলেই হবে, বাকি কিন্তু পুরোটাই একই। দেখো শুধুমাত্র মাঝখানের যেটা আছে, মাঝখানের এটা কিন্তু আলাদা, কোয়াড্রেন্টাল বিয়ারিং এর যোগ হচ্ছে, আগেরটার ক্ষেত্রে, আগেরটার ক্ষেত্রে কি হয়েছে, আগেরটার ক্ষেত্রে সব কিন্তু মাইনাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, এটাও মাইনাস হয়েছে, ঠিক আছে, এটাও মাইনাস হয়েছে, শুধুমাত্র এটা কিন্তু আলাদা, সরি এটা প্লাস হচ্ছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্সন। এটা এই কারণেই করালাম, কারণ অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়, বুঝলে, তাহলে মুখে মুখে ক্যালকুলেশন হয়, অনেক সময় দিয়ে দিতে পারে। সুতরাং আমি চাইছি যে যে জায়গাগুলো কোশ্চেন আসতে পারে কিছু ফাঁক ফোকর যেন না থেকে যায়, কারণ ফাঁক ফোকর থাকলেই সেখানেই কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা আসবো হচ্ছে কি তোমার লেভেলিং ইনস্ট্রুমেন্ট, আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা লেভেলিং করি, তার মানে ডাম্পি লেভেল, কাসিং লেভেল, ওয়াই লেভেল, ঠিক আছে, এগুলো যদিও তোমাদের সিলেবাসে নেই, কুক লেভেল, ঠিক আছে, ক্লাইনোমিটার, এগুলোকে সব লেভেলিং ইনস্ট্রুমেন্ট বলা হয়। ঠিক আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ টার্ম ব্যবহার করব। আর এখানে লেভেলিং, যেমন ডাম্পি লেভেল এবং থিওডোলাইট, এদের যে সমস্ত পার্টস গুলো আছে, ঠিক আছে, সেই পার্টস গুলো সম্বন্ধে কিন্তু পড়বে। আমি বারবার বলছি, কেন বলছি, কারণ ধরো পরীক্ষাতে আসলো না, ঠিক আছে, পরীক্ষাতে পার্ট সম্বন্ধে দিল না, কিন্তু ভাইভাতে তোমাকে জিজ্ঞাসা করতেই পারে লাইন অফ কলিমেশন কি বা হর্স হেয়ার কি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এগুলো আমি আলোচনা করবো না, এগুলো বই থেকে আবার রিডিং পড়ে নেবে, কি কি পার্টস আছে ডাম্পি লেভেলের, কি কি পার্টস আছে, আর হচ্ছে কি তোমার তার সাথে যেটা মেন থিওডোলাইট, তোমাদের ডাম্পি লেভেল, থিওডোলাইট, ক্লাইনোমিটার সিলেবাস আছে, বাকি তো কিছু নেই। আমি তাও বলে দিচ্ছি কোনগুলো ইনস্ট্রুমেন্ট, যন্ত্র কোনগুলো লেভেলিং এর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, সেগুলি কি কি আর কি। দেখো তাহলে আমরা আলাদা একটা পাতা নিয়ে নিই। লেভেলিং, লেভেলিং ইনস্ট্রুমেন্ট, লেভেলিং ইনস্ট্রুমেন্টের প্রথমেই আমাদের পড়বে ডাম্পি লেভেল। আমি কি বললাম যে এদের পার্টস গুলো একটু বই থেকে পড়ে নেবে, ঠিক আছে, ডাম্পি লেভেল, তারপরে আছে তোমার থিওডোলাইট আছে, থিওডোলাইট লিখবে, থিওডোলাইট,
তারপর লিখবে ওয়াই লেভেল, এগুলো যদিও নেই লিখে রাখো তাও, ওয়াই লেভেল। তারপর লিখো 4 নাম্বার, অনেক সময় পরীক্ষা দিয়ে দেবে যে কোনগুলো ওয়াটস লেভেল, এগুলোর সাথে লেভেলিং করা হয়। 5 নাম্বারে লিখো হচ্ছে জেসিস লেভেল, 1 2 3 4 5। 6 লিখো কুক লেভেল। তারপর এছাড়া লিখে রাখবে, এছাড়া ক্লাইনোমিটার, ক্লাইনোমিটার যে ইনস্ট্রুমেন্ট, সেই ক্লাইনোমিটার ইনস্ট্রুমেন্টের সাহায্যেও কিন্তু লেভেলিং করা হয়। ঠিক আছে, এখন দেখো থিওডোলাইটের আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, দুটো আছে আমাদের থিওডোলাইটের। যদি শ্রেণী বলি, থিওডোলাইটের দুটো শ্রেণী আছে, কি একটা হচ্ছে ট্রানজিস্ট থিওডোলাইট, ট্রানজিস্ট থিওডোলাইট কি, ঠিক আছে, ট্রানজিস্ট থিওডোলাইট হচ্ছে গিয়ে যে থিওডোলাইটের যে তোমার ইয়েটা থাকবে, ওই টেলিস্কোপটা থাকবে, সেই টেলিস্কোপটা হরাইজন্টাল প্লেন বরাবর বা তার হরাইজন্টাল অক্ষ বরাবর সেটিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন কিন্তু করা যাবে। এগুলোর বৈশিষ্ট্য লিখে রাখবে। ট্রানজিস্ট থিওডোলাইটের কি বৈশিষ্ট্য আছে, যেটি 180 ডিগ্রি কোণে আবর্তিত হয়, এটা লিখে রাখবে, আবর্তিত হয় ট্রানজিস্টের ক্ষেত্রে। ঠিক আছে, 2 নম্বর কি, এটা হচ্ছে ফেসটা চেঞ্জ করা যায়, মানে পজিশনটা চেঞ্জ করা যায়। এগুলো যদি ইনস্ট্রুমেন্ট থাকতো আরো ভালো করে করা যেত। থিওডোলাইট, থিওডোলাইটের পজিশন চেঞ্জ করা যায়। हाँ हाँ बोलले पाठाনোর দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে ট্রানজিস্ট থিওডোলাইট কি, ট্রানজিস্ট থিওডোলাইট হচ্ছে 180 ডিগ্রি কোণে আবর্তিত হবে, মানে 180 ডিগ্রি যে অ্যাঙ্গেল আছে সেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তিত হবে। আর হচ্ছে থিওডোলাইটের পজিশন চেঞ্জ করা যাবে। পজিশন চেঞ্জ মানে কি, মানে এটাকে ঘোরানো যাবে, ফেস লেফট এন্ড ফেস রাইট, এটাকে বলা হয় ফেস লেফট এন্ড ফেস রাইট, ফেস রাইট। আর এটি কি, ট্রানজিস্ট থিওডোলাইটে আমি এগুলো শুধুমাত্র তার ক্যারেক্টারিস্টিক গুলো বলছি, কারণ এখান থেকে তুলে তুলে কোশ্চেন দিতে পারে, ওই জন্যই আলোচনা করে দিচ্ছি। আর এদের আমি বলেছি বারবার, এদের পার্টস গুলো তোমরা কিন্তু বই থেকে পড়বে। ঠিক আছে, এদের ব্যবহার, এদের গুরুত্ব, কোথায় কোন কাজে ব্যবহার করা হয়। আমরা জানি থিওডোলাইটের সাহায্যে আমি কোনো একটি অঞ্চলের হাইট মাপতে পারি, কোন একটি স্থানকে লেভেলিং এর কাজে আমি ব্যবহার করতে পারি, ভূমির উচ্চতা কিন্তু নির্দেশ করতে পারি। ঠিক আছে, মনে রাখবে এখানে ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ডিফ্লেকশন অ্যাঙ্গেল খুব সহজেই পরিমাপ করা করা যায়। ঠিক আছে, এই তিনটে হচ্ছে ট্রানজিস্ট থিওডোলাইট, সেই ট্রানজিস্ট থিওডোলাইটের বৈশিষ্ট্য। মানে থিওডোলাইটটাকে তুমি যে টেলিস্কোপটা সেটাকে এইভাবে ঘোরাতে পারবে, এইভাবে ঘোরাতে পারবে। ঠিক আছে, এই জন্য এটাকে ট্রানজিস্ট থিওডোলাইট বলা হয়। ঠিক আছে, এবার আছে নন ট্রানজিস্ট থিওডোলাইট। দুইয়ে কি আছে, দুই আছে নন ট্রানজিস্ট, নন ট্রানজিস্ট থিওডোলাইট। নন ট্রানজিস্ট থিওডোলাইটে কি না, এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আবর্তিত, এটি 180 ডিগ্রিতে আবর্তিত হবে না, এর হচ্ছে ফিক্স থাকবে, একটি জায়গাতে ফিক্স থাকবে টেলিস্কোপ, আবর্তিত হবে না। দেখো এগুলো তোমাদের পাস কোর্সের সিলেবাসে নেই, আমি কিন্তু বারবার বলছি এগুলো পাস কোর্সের সিলেবাসে নেই, তবু জেনে রাখো। এটার আকৃতি হচ্ছে গিয়ে ওয়াই এর মতো হবে,
কারণ অনেক জায়গায় আমি কোশ্চেন এগুলো দেখছি, আকৃতি ওয়াই এর মতো। আর হচ্ছে কি এটার সাহায্যে ডিফ্লেকশন যে অ্যাঙ্গেল, ডিফ্লেকশন অ্যাঙ্গেল পরিমাপ করা যায় না। এই তিনটে হচ্ছে মেন। এটা হচ্ছে নন ট্রানজিস্ট থিওডোলাইট এর কিছু ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে। ডাম্পি লেভেলেরও সেরকম কিছু আছে। ডাম্পি লেভেল তোমরা বই থেকে পার্টস গুলো এবং তাদের ব্যবহার, ঠিক আছে, এবং তাদের প্রসেসটা, রাইস এন্ড ফল যে মেথড, সেই মেথডের সাহায্যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করি, সেই ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, আর কিছু নেই। এবার থেকে কিছু গুরুত্বপূর্ণ টার্ম আছে আমাদের লেভেলিং এর ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ টার্ম আছে না, কি কি টার্ম আছে, ঠিক আছে, কি কি টার্ম আছে না, ডেটাম সারফেস আছে, রিডিউস লেভেল আছে, বেঞ্চমার্ক আছে। দেখো এটা সবাই জানো তোমরা। হুম। কি আছে না, প্রথমে আছে গুরুত্বপূর্ণ টার্ম, আমি লিখে দিচ্ছি এখানে গুরুত্বপূর্ণ টার্ম। এগুলো এই কারণেই বলছি, দেখো বেঞ্চমার্কেরও আবার ভাগ আছে, ওই জন্য আমি এটা বিশেষ করে বলছি। গুরুত্বপূর্ণ টার্ম, টার্মের মধ্যে প্রথমে কি আছে, ডেটাম সারফেস আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের পৃথিবী তো যেহেতু একটা রাউন্ড শেপ আছে, মানে জিওডের মতো, কোথাও উঁচু আছে কোথাও নিচু আছে, ওই জন্য কি করা হয়েছে, ওই জন্য পৃথিবীকে একটা সারফেস বা ফ্ল্যাট একটা পরিকল্পনা করা হয়েছে বা ইমাজিন করা হয়েছে। পৃথিবীকে সারফেসটাকে একটা ফ্ল্যাট সারফেস হিসেবে অনুমান করে নিয়ে যখন কোন একটি স্থানের উলম্ব উচ্চতা ক্যালকুলেশন করা হয় বা মেজারমেন্ট করা হয় বা নির্ণয় করা হয়, তখন ওই যে ফ্ল্যাট সারফেসটা, যে ফ্ল্যাটটা সারফেসটা থাকছে, সেই ফ্ল্যাট সারফেসটাকেই বলা হচ্ছে ডেটাম সারফেস। যেমন সমুদ্র সমতল, সি লেভেলটাকে আমাদের কি বলা হয়েছে, সব জায়গায় সমান ধরে নেওয়া হয়েছে, কিন্তু আদৌ কি সব জায়গায় সমান আছে, সব জায়গায় সমান নেই, কোথাও কিছু সেন্টিমিটারের কিছু হয়তো মিটারের ডিফারেন্স আছে। সুতরাং মনে রাখবে, ডেটাম সারফেস হচ্ছে কি পৃথিবীকে একটা ফ্ল্যাট সারফেস হিসেবে পরিগণিত করা হয়, এবং সেই ফ্ল্যাট সারফেসটাকে বেস করে যখন কোন একটি স্থানের উলম্ব উচ্চতা, মানে ভার্টিক্যাল হাইট মেজারমেন্ট করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে ডেটাম সারফেস। ওই লাইনটাকে বলা হচ্ছে ডেটাম সারফেস। তাহলে ডেফিনেশন বুঝে গেছে ডেটাম সারফেসটা কি। এর সাথে আছে স্পট হাইট, রিডিউসড লেভেল। রিডিউসড লেভেল কোনটা, রিডিউস লেভেল বা আরএল হচ্ছে কি, এই যে ডেটাম তলের রেসপেক্টিভে কোন একটা বস্তুর উচ্চতা, ঠিক আছে, সাপোজ কোন একটা বস্তু এরকম ডেটাম বা আমাদের সমুদ্র সমতলের সাপেক্ষে কোন একটা বস্তুর উচ্চতা, সেই উচ্চতাটাকে বলা হচ্ছে আরএল, মনে রাখবে। তাহলে আরএল কি, আরএল হচ্ছে ডেটাম সারফেসের বা ডেটাম তলের রেসপেক্টিভে কোন একটি বস্তুর উচ্চতা হচ্ছে আরএল, এটিকে আরএল বলা হয়। এবার তিন আছে বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক হচ্ছে কি কোন বস্তুর একটি স্থায়ী উচ্চতা যেটি ইন্ডিকেট করা থাকে, ঠিক আছে, ইন্ডিকেট করা থাকে, বিএম বলে লেখা থাকে, দেখবে বিএম এত লেখা থাকে, এটা হচ্ছে বেঞ্চমার্ক। এখন এই বেঞ্চমার্কে আমি আলোচনা করছি, কারণ বেঞ্চমার্ক হচ্ছে কি চার ধরনের বেঞ্চমার্ক দেখা যায়। কি কি বেঞ্চমার্ক থাকে, একটা হচ্ছে জিটিএস, মনে রাখবে, জিটিএস এটা ফুল ফর্ম কি, এটা হচ্ছে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে ডিফারেন্স বিটুইন স্পট হাইটে কি আছে, ওগুলো শুধুমাত্র তুমি হাইট গুলো লেখা থাকে না, ওগুলো শুধুমাত্র ম্যাপে উল্লেখিত থাকে, আর কিছু ডিফারেন্স নেই, ঠিক আছে। আর বেঞ্চ মার্ক হচ্ছে গিয়ে তোমার বললাম যে কোনো একটি স্থান মেজারমেন্ট করার সময় সেই স্থানটি ডেটাম তলের সাপেক্ষে যে সামগ্রিক ইমাজিনারি লাইন, সেই লাইনের সাপেক্ষে যে হাইট, সেটাকে বলা হচ্ছে বেঞ্চমার্ক, সেটা নির্দিষ্ট ফিক্স করা থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে বেঞ্চমার্ক। আর এমএসএন হচ্ছে মিন সি লেভেল, ওই যে বললাম সমুদ্র পৃষ্ঠটাকে একটা গড় ধরে নেওয়া হয়েছে, এটাকেই ডেটাম তল বলা হয়, ঠিক আছে। তাহলে দেখা আছে গ্রেট ট্রিগোনোমেট্রি সার্ভে। গ্রেট ট্রাইগোনোমেট্রি সার্ভে এটা কি, এটা হচ্ছে গিয়ে প্রকৃত ডেটাম থেকে, মানে প্রকৃত ডেটাম থেকে কোনো একটি বস্তুর প্রকৃত উচ্চতা, ঠিক আছে। তার মানে একটা গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভেতে কি করা হচ্ছে, এটা ইউজ করা হয় সার্ভে অফ ইন্ডিয়া। কেন, এটা 1 নম্বর ভাগ, বেঞ্চমার্কের একটা 1 নম্বর, মানে একটা বিশাল অঞ্চল জুড়ে একটা ডেটাম থাকে, ঠিক আছে, ডেটামের হচ্ছে গিয়ে একটা বিশাল অঞ্চল জুড়ে যে কোন একটি স্থানের উচ্চতা যখন ডেটাম লাইনের রেসপেক্টিভে প্রকৃত উচ্চতা মেজারমেন্ট করা, একুরেট হাইট যখন মেজারমেন্ট করা হচ্ছে,
তখন সেটাকে বলা হচ্ছে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বেঞ্চমার্ক। ঠিক আছে, এটাকে বেঞ্চমার্ক কথাটি অ্যাড করতে পারো পাশে, কোনো অসুবিধা নেই। এটার মেজারমেন্ট করে থাকে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া এটাকে ব্যবহার করে, গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। ঠিক আছে, কে ব্যবহার করে না, সার্ভে অফ ইন্ডিয়া। এটি কি না, এটি লিখে দিচ্ছি আমি, এটি প্রকৃত ডেটাম থেকে কোনো একটি বস্তুর প্রকৃত উচ্চতা, এটা হচ্ছে কি তোমার জিটিএস। এই 2 নম্বর বেঞ্চমার্ক আছে পার্মানেন্ট বেঞ্চমার্ক। দেখো পার্মানেন্ট বেঞ্চমার্ক কোনগুলো, বেঞ্চমার্ক বলে না যে ও অমুক কাজে বেঞ্চমার্ক স্থাপন করলো, মানে একটা জায়গাতে সে সেটেল হলো। বেঞ্চমার্ক মানে হচ্ছে কি সেই জায়গায় উল্লিখিত করা থাকলো। ঠিক আছে, সে ক্লাসের একজন আমাদের ক্লাসের বেঞ্চমার্ক স্টুডেন্ট ছিল, সে তার মানে হচ্ছে কি সে নমুনা, তাকে ব্যবহার রেসপেক্টিভ আমরা ব্যবহার করতে পারি, এরকম আর কি বেঞ্চমার্ক। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে পার্মানেন্ট বেঞ্চমার্ক কোনগুলো, এখন পার্মানেন্ট বেঞ্চমার্ক হবে এই যে জিটিএস যে বেঞ্চমার্ক গুলো, কি বলেছি, গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে দ্বারা যে বেঞ্চমার্ক গুলো থাকবে, জিটিএস দ্বারা প্রদত্ত যে বেঞ্চমার্ক যেগুলো থাকবে, সেই বেঞ্চমার্ক গুলোকে যখন বিভিন্ন পাবলিক সংস্থা, বিভিন্ন ধরনের পাবলিক সংস্থা বা গভর্নমেন্ট সংস্থা, ছোট ছোট আর কি, যেমন গুলো বেঞ্চমার্ক গুলোকে যখন স্পেসিফাই করবে, মানে হচ্ছে গিয়ে এস্টাবলিশ করবে, মানে এটা পার্মানেন্ট করে দেবে যে না এটা থাক সম্পূর্ণরূপে। যেমন দেখবে এরকম কিছু জায়গাতে লেখা থাকে যে বেঞ্চমার্ক হচ্ছে, এরকম লেখা থাকবে বেঞ্চমার্ক এত বাই পিডব্লিউডি, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, বা বেঞ্চমার্ক 30 দিন লেখা থাকবে হচ্ছে কি তোমার রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, বা রেলওয়ে পিলারের উপর দেখবে লেখা আছে এরকম রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে, দিয়ে উপরে দেখবে লেখা আছে বিএম 30। তার মানে এই যে বিএম 30টা, এই বিএম 30টা কে নির্ণয় করেছে, কার রেসপেক্টিভে নির্ণয় করা আছে? বিএম 30টা সবসময় নির্ণয় করা হয়েছে গ্রেট ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে দ্বারা। কিন্তু কি করেছে, কিন্তু কোনো একটি পাবলিক সংস্থা দ্বারা বা সরকারি সংস্থা দ্বারা সেটিকে প্রতিস্থাপিত করা হয়েছে যে হ্যাঁ এটি ঠিক, এটি 30ই হবে। সুতরাং এই যে পাবলিক সংস্থা দ্বারা যখন তারা সেটাকে পার্মানেন্ট করে নিচ্ছে, সেটাকে স্পেসিফাই করে দিচ্ছে, তখন সেটা কি হয়েছে, তখনই সেটা হচ্ছে কি তোমার পার্মানেন্ট বেঞ্চমার্ক। তাহলে আমরা এখানে বলতে পারি জিটিএস প্রদত্ত বেঞ্চমার্ক গুলোকে যখন বিভিন্ন পাবলিক সংস্থা পিডব্লিউডি বা রেলওয়ে রেলওয়ে আছে, সে রেলওয়ে দ্বারা স্পেসিফাই করা হয়, রেলওয়ে দ্বারা স্পেসিফাই করে দেওয়া হয়, তখন সেটা কি হবে, তখন সেটা হবে পার্মানেন্ট বেঞ্চমার্ক। এখন 3 নম্বর আছে, যেমন পার্মানেন্ট আছে, সেরকম হচ্ছে গিয়ে টেম্পোরারি বেঞ্চমার্ক। পার্মানেন্ট আছে স্থায়ী, এটা অস্থায়ী বেঞ্চমার্ক। অস্থায়ী বেঞ্চমার্ক কোনগুলো, অস্থায়ী বেঞ্চমার্ক কোনগুলো, অস্থায়ী বেঞ্চমার্ক হলো ধরো কোনো একটি জায়গাতে জরিপ কাজ হচ্ছে, জরিপ কাজ হতে হতে ফার্স্ট দিন, আমি প্রথম দিন কোন একটি অঞ্চলে মেজার সার্ভে শুরু করেছি, এবং ধরো কাজ হতে হতে দিনের শেষে কোন একটা জায়গাতে কাজ শেষ হয়ে গেল। এবারে কাজ শেষ হয়ে গেল, পরের দিন ওই জায়গাটা থেকে তুমি কাজ শুরু করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, যখন পরের দিন তুমি কাজ শুরু করবে তার জন্য কি হচ্ছে, ওই জায়গাটিতে একটি বেঞ্চমার্ক, সেটা কিন্তু পার্মানেন্ট নয়। ধরো তুমি একটি জায়গাতে কাজ করছো, কোন একটি জায়গাতে সার্ভে করতে গেছো, সার্ভে করতে করতে সন্ধে হয়ে গেল, কোন একটি স্টেশনে এসে সন্ধে হয়ে গেল, ধরো এখানে এসে সন্ধে হয়ে গেল। এখন তুমি কি করলে, পরের দিন তোমাকে এখান থেকে মেজারমেন্ট বা সার্ভে শুরু করতে হবে, তখন তুমি কি করে আসলে, তখন সেখানে কি করলে, সেখানে একটি রেঞ্জিং রড তুমি দিয়ে আসলে, এইভাবে দিয়ে এসে এখানে বেঞ্চমার্ক লিখে রাখলে হচ্ছে গিয়ে 20 মিটার, বেঞ্চমার্ক 20 মিটার। পরের দিন কি করবে, তুমি তো এটা তুলে দেবে, পরের দিন তুমি এটা তুলে দিয়ে এখান থেকে আবার মেজারমেন্ট শুরু করবে। তাহলে এই যে জরিপ কার্য যেদিন তুমি প্রথম দিন শুরু করছো বা জরিপ কার্য যখন শেষ হচ্ছে
বা পরের দিন তোমাকে আবার জরিপ কার্য শুরু করতে হবে, তখন কি করছো, তখন তুমি সেখানে কোনো তোমার নির্দিষ্ট কোনো স্পেসিফিক অবজেক্টকে তুমি দিয়ে আসছো এবং সেটির উপর লিখে আসছো বা স্টিকার দিয়ে আসছো বা খাতায় নোট ডাউন করে রাখছো যে এই স্টেশনটির বা এই পয়েন্টটির বা এই জায়গাটির বেঞ্চমার্ক হচ্ছে কি এত। ঠিক আছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে টেম্পোরারি, তখন সেটাকে বলা হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক। ঠিক আছে, 4 নম্বরে দেখো কি আছে, 4 নম্বরে আছে আরবিট্রারি বেঞ্চমার্ক। তাহলে বেঞ্চমার্ক 4 প্রকার আমরা দেখছি। আরবিট্রারি বেঞ্চমার্ক কি, ধরো যখন কোন একটা অঞ্চলে তুমি বেঞ্চমার্ক ঠিকঠাক ওয়েতে মেজারমেন্ট করতে পারছো না, অথচ সার্ভে করতে গেছো, সুতরাং তোমাকে তো সার্ভেটা চালিয়ে যেতে হবে, ওই অঞ্চলের সার্ভেটা তোমাকে চালিয়ে যেতে হবে। সুতরাং চালিয়ে যাওয়ার জন্য তুমি যখন মোটামুটি একটা ধারে কাছে কোনো একটা ভ্যালু নিয়ে নিলে, ঠিক আছে, কোনো একটা মান নিয়ে নিলে, ঠিক আছে, মানে অনুমান করে কোন একটা অঞ্চলের যখন তুমি মান নিয়ে নিলে যে এই অঞ্চলটার বেঞ্চমার্ক এত হতে পারে, আমি আশেপাশের পরীক্ষা করে বা অন্য কিছু অন্য কিছু রেফারেন্সের সাহায্যে তুমি একটা গড় ওই অঞ্চলটার একটা বেঞ্চমার্ক নিলে, এবং ওই বেঞ্চমার্কটা নিয়ে তুমি যখন তোমার সার্ভেটা আস্তে 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 এগিয়ে নিয়ে যাবে, তখন সেই বেঞ্চমার্কটা হবে কি, তখন সেই বেঞ্চমার্কটা হবে আরবিট্রারি বেঞ্চমার্ক। তাহলে আমি এখানে বলতে পারি যে যখন বেঞ্চমার্ক পাওয়া যায় না, এটা লিখে রাখবে, যখন ক্যালকুলেশন করা যায় না, বেঞ্চমার্ক পাওয়া যায় না, বেঞ্চমার্ক পাওয়া যায় না, তখন কি করা হয়, তখন জরিপ কার্যের সুবিধার জন্য, তখন জরিপ কার্যের সুবিধার জন্য, সুবিধার জন্য কি করছো, অনুমানমূলক উচ্চতা, অনুমানমূলক, এগুলো কিন্তু নোটসে নেই, মূলক আমি বারবার বলছি লিখে নেবে, উচ্চতা, অনুমানমূলক উচ্চতাকে মানদণ্ড হিসেবে হিসেবে ধরে ধরে নেওয়া হয়। ঠিক আছে, এই যে মানদণ্ড হিসেবে যে উচ্চতাটাকে বা যে হাইটটাকে তুমি ধরে নিচ্ছ, এটাকে কি বলা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে আরবিট্রারি বেঞ্চমার্ক। ঠিক আছে, এটা গেল আরবিট্রারি বেঞ্চমার্ক। তাহলে বেঞ্চমার্কের আমরা দেখলাম গুরুত্বপূর্ণ টার্মে কি কি দেখলাম, ডেটাম সারফেস দেখলাম, আরএল দেখলাম, বেঞ্চমার্ক দেখলাম, আরো অনেক ছোটখাটো জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদেরকে একটু বই থেকে পড়তে হবে, কারণ ওগুলোর থেকে ডেফিনেশন দিতে পারে, ওগুলোর থেকে ক্যারেক্টারিস্টিক দিতে পারে। আমি বারবার বলছি প্র্যাকটিক্যালটা অত সহজ নয় যতটা সহজ ভাবছো। আমি দেখেছি প্রত্যেকটা বইয়ে বা যে বইগুলো এখন বেরিয়েছে এসএসসির জন্য, বা ধরো প্রত্যেকটা বইতে আমি নাম নিচ্ছি না, ভালো নামি বইয়েও কিন্তু এই সমস্ত প্র্যাকটিক্যাল পোর্শনটাকে আমি দেখেছি অনেকটা 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 নয়, বেশিটা ভাস্ট, বেশিরভাগটাই কিন্তু স্কিপ করে গেছেন। প্রত্যেকটি অথারেই বল, প্রত্যেকটি অথারেই কিন্তু স্কিপ করে গেছেন। কিন্তু প্র্যাকটিক্যালে যদি ঠিকঠাক ভাবে তুমি নাম্বার তুলতে না পারো, যদি ধরো আমি বলছি স্ট্যাটিস্টিক থেকে এমন এমন কোশ্চেন আসতে পারে, তাদের বৈশিষ্ট্য থাকে, তাদের ক্যারেক্টারিস্টিক থেকে, তাদের ব্যবহার থেকে, পারবে না কিন্তু। ঠিক আছে, ওই মিন মিডিয়ান মোড থেকে এমন এমন ঘুরি ঘুরি কোশ্চেন দেবে, বা কোরিলেশন থেকে এমন এমন ঘুরি ঘুরি কোশ্চেন দেবে, কিন্তু পারা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর স্কেল থেকে এমন এমন কোশ্চেন দেবে, ডায়াগোনাল স্কেল থেকে দেবে, ভার্নিয়ার স্কেল থেকে দেবে, ভার্নিয়ারের যত রকম 4 ধরনের টাইপস আছে সেই টাইপস গুলো থেকে দেবে। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিক্যাল পোর্শনটাকে জোর দিতে হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পোর্শনটাকে যতটা সম্ভব ততটা কিন্তু কভার করতে হবে, এবং যতগুলো সহজ সহজ ক্যালকুলেশন আছে সেগুলোকে আমাকে করতে হবে, প্র্যাকটিস রেডি করতে হবে। ঠিক আছে, রিমোট সেন্সিং জিআইএসও তোমাদের পাস কোর্সের সিলেবাসে আছে, সেইভাবে কিন্তু নেই। তাও আমি নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে তোমাদের পুরো প্র্যাকটিক্যালটা, নেক্সট ক্লাসটা 2-2.5 ঘন্টা নিয়ে নেবো, তাহলে প্রজেকশন আর হচ্ছে কি জিআইএস রিমোট সেন্সিং এর যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে। তোমাদের রিমোট সেন্সিং জিআইএস অতটা নেই, কিন্তু এই সার্ভেইং জরিপ কার্য এগুলো থেকে কোশ্চেন আসছে দেখছি বিভিন্ন প্র্যাকটিস সেটে, কিন্তু এগুলো থাকছে। আবার বিভিন্ন জায়গাতে তুমি দিয়ে দিলে তো কিছু করতে পারবে না, না বলবে তো এটা সিলেবাসের মধ্যে আছে, সার্ভেইং এর মধ্যেই আছে। ঠিক আছে, নেই ঠিক আছে, কিন্তু বলে দেবে মধ্যে স্ট্যাটিস্টিক, ওটা মেনশন করে যে স্ট্যাটিস্টিক আছে, এবার স্ট্যাটিস্টিকের মধ্যে ধরো কোরিলেশন থেকে এমন কোশ্চেন দিয়ে দিল, তখন পারলে না, তখন কি হবে। সুতরাং রেডি থাকো,
যে কোনো টপিকের জন্য রেডি থাকতে হবে। এই যে পরীক্ষা হচ্ছে না, ফেড আপ হয়ে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা তো হবে। পরীক্ষার জন্য তোমাকে এখন সময় দেওয়া আছে, তুমি এখন নিজেকে তৈরি করো, নিজেকে গড়ো। ঠিক আছে, হঠাৎ করে তোমাকে যদি বলে দেয় পরীক্ষা, তুমি সেই তো একদম ফাঁদে পড়ে যাবে না।